নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ, প্রত্যেক দিনের মতো। এই মুহূর্তে অনেকেই অনেক কথা বলছেন এবং অনেক কথা জিজ্ঞাসাও করছেন যে সুপার কাপ কোথায় হবে, সুপার কাপ কোথায় হবে। কারণ এই মাসে তো কোনো ফুটবল নেই অ্যাজ সাচ। আগামী মাসে ফুটবল, এই মাসে ফুটবল বলতে মোহনবাগান আর এফসি গোয়া তারা যে SL2 খেলবে সেটাই অ্যাজ সাচ। অন্য কোনো দলের খেলা সেভাবে নেই। কলকাতা লিগের ম্যাচ চলছে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল আগামীকালই নামবে, গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব। সুপার কাপ কোথায় হবে সেটাও জানাবো। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সুপার কাপ কোথায় হবে দাদা, সুপার কাপ কোথায় হবে, এরকম অনেক প্রশ্ন পাচ্ছি। অনেকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চাইছেন ব্যক্তিগতভাবেও। তো শেষমেশ আপনাদের গতকালও আমি জানিয়েছিলাম যে সুপার কাপ হতে পারে ডুরান্ডের মডেলে সুপার কাপ হতে পারে। ডুরান্ড যেমন 4-5টা জায়গাতে ভেন্যুতে হয়েছিল, যেই টিম যেই জোনের মধ্যে পড়ছে সেই জোনে হয়েছিল, এরকম একটা ভাবা হচ্ছিল যে সুপার কাপও এরকমভাবেই করা হবে। কিন্তু শেষমেশ যেটা জানা যাচ্ছে যে না, সেভাবে হচ্ছে না। সুপার কাপ আমরা জানি যে 16টা দলেরই হবে। ইতিমধ্যেই ISL এর 13টা টিমকে চিঠি পাঠিয়েছিল AIFF, আমন্ত্রণ পাঠিয়েছে। পাশাপাশি আই লিগে 6টা টিমকে চিঠি পাঠিয়েছে। কেন 6টা টিম, সেটাও একটা বড় বিষয়, হয়তো অনেকেই জানেন, বাকিরা যারা জানেন না তাদের জন্য আমি একটু জানাবো তাদেরকে। তো এর মধ্যে একটা খবর পাওয়া যাচ্ছে যে উড়িষ্যা তারা খেলবে না বলে জানিয়েছে। বাকি ISL ক্লাবগুলো মোটামুটি সম্মতি জানিয়েছে যে তারা খেলবে, অর্থাৎ 12টা টিম। এই যে উড়িষ্যা যেমনটা বলেছে যে তারা খেলবে না, তেমনই বেশ কিছু টিম কিন্তু মানে খেলবো কি খেলবো না এরকম দু তিনটে টিমও রয়েছে যারা একটু গাইগুই করছে আর কি। যেমন মুম্বাই, যেমন কেরালা ব্লাস্টার্স বোধ হয়। তো এই কয়েকটা টিম আছে যারা এখনো পর্যন্ত ক্লিয়ারলি বলেনি যে তারা খেলবে। উড়িষ্যা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা খেলবে না, যতদিন না পর্যন্ত তাদের কাছে ছবিটা পরিষ্কার হবে যে ISL এর কি ভবিষ্যৎ, ফিনান্সিয়ালি কতটা তারা কি পাবে না পাবে, এই সমস্ত বিষয়গুলো তাদের কাছে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ তারা খেলবে না। তো যেহেতু সুপার লিগ বা সুপার কাপ যেহেতু শুরু হবে অক্টোবর মাসের 25 তারিখে, এখনো পর্যন্ত তাই জানানো হয়েছে AIFF এর পক্ষ থেকে, সেহেতু টিমগুলোর কাছে আবেদন গেছে, কারণ ফিক্সচার তো তৈরি করতে হবে কারা খেলবে কি কারা খেলবে না। তাই AIFF মনে করেছিল যদি ISL এর কোনো টিম না খেলতে চায়, তাই তারা সেটা কোথা থেকে এই 16টা টিমকে নিয়ে তো খেলাতে হবে, সেটা তারা ব্যাকআপ হিসেবে আই লিগ থেকে টিমগুলোকে নিয়ে আসবে। এই কারণে আই লিগের প্রথম 3টে টিম তো বটেই, এছাড়া তারপরে যে 3টে টিম রয়েছে এরকম 6টা টিমকে তারা আমন্ত্রণ জানিয়ে রেখেছে। আই লিগেরও চার্চিল ব্রাদার্স তারাও হয়তো নাও খেলতে পারে, কারণ তারাও কিছু জানায়নি। রিয়েল কাশ্মীর তারা খেলবে, আর ইন্টারকাশি তারা খেলবে, তারা চ্যাম্পিয়ন আই লিগে তারা খেলবে। তো এই যে দুটো টিম, অর্থাৎ যদি চার্চিল ব্রাদার্স না খেলে ওই দিককার, এদিকে যদি উড়িষ্যা না খেলে, ধরে নেওয়া যেতে পারে উড়িষ্যা যখন এত বড় কথা বলেছে তারা খেলবে না, তাহলে এই দুটো টিম, ওই যে 6টা টিমকে বলা হয়েছিল, মানে আরও বাকি যে 3টে টিম সেখান থেকে আরও দুটো টিমকে নিয়ে মোট 16টা টিমের সুপার কাপ হতে চলেছে। আর এই সুপার কাপ কিন্তু হবে গোয়াতে। গোয়ার দুটো মাঠ রেডি রাখতে বলা হয়েছে, এমনকি প্র্যাকটিস গ্রাউন্ডও রেডি রাখতে বলা হয়েছে। গোয়ার যে ফুটবল ফেডারেশন আছে, মানে রাজ্য ফুটবল ফেডারেশন সংস্থা, যেমন আমাদের IFA তেমনই, তো তাদেরকে বলা হয়েছে রাখতে, এবং তারাও সুপার কাপ করতে রাজি, তারা আয়োজন করতে তাদের কোথাও কোনো আপত্তি নেই। ফলত বোঝাই যাচ্ছে যে এবার কলিঙ্গ কাপ হবে না, গোয়াতে কাপ হবে। এবং কলিঙ্গ কাপ হচ্ছে না বলে বোধহয় উড়িষ্যা ভাবছে যে তারা তাদের মাটিতে খেলতে পারবে না, তো কোথাও হয়তো তাদের সেখানেই তারা মনে করছে যে তারা খেলাটা রিস্ক হয়ে যেতে পারে। আমি জানি না, খেলা তো খেলাই হয়, এতে রিস্কের কী আছে, ঘরের মাঠে না হলে কি খেলবে না, ISL তো তারা খেলে হোম অ্যাওয়ে ভিত্তিতে। বিষয়টা তো তেমন নয়, কোনো কারণ, আর্থিক কারণ একটা বড় বিষয়, তাছাড়াও যে টিমগুলো ISL এর ভবিষ্যৎটা না জানতে পারলে সেটা তো একটা বড় বিষয় ঠিকই। তো অন্যান্য টিমগুলো তারা নামছে, আস্তে আস্তে তারা প্র্যাকটিসে নামবে, প্রি সিজন করছে, কেউ শুরু করবে এরকম ব্যাপার, প্লেয়ারদের নেওয়া হচ্ছে, তো সেই প্রসেস চলছে। এদিকে ইস্টবেঙ্গলের খবরে যদি আসা যায়, ইস্টবেঙ্গল কলকাতা লিগের ম্যাচ তো খেলছে, সুপার 6-এ খেলছে। ফার্স্ট ম্যাচটাই তারা জিতে গেছে কলকাতা ইউনাইটেডের বিরুদ্ধে, 3-0 গোলে জিতেছে।
এবং তাদের পরবর্তী ম্যাচ হচ্ছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তাদের সেকেন্ড ম্যাচ। এই ডায়মন্ড হারবারকে নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে যে তাদের জন্যই এখনো পর্যন্ত গতবারের চ্যাম্পিয়নকে সেটাই ঘোষণা হলো না তারা কোর্টে চলে যাওয়াতে। নাহলে পয়েন্টের বিচার বা সমস্ত কিছু দেখে কিন্তু ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন, কিন্তু এখনও সেটা অ্যানাউন্সমেন্ট হয়নি। দেখুন সুপার সিক্সের ম্যাচ চলছে, মানে আজব ফুটবল আমাদের রাজ্যে, আমাদের দেশে ফুটবল সংস্থাগুলো আজব আর কি। অনেকেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন, বোধহয় তাদের অভিযোগ তোলাটার মধ্যেও কোথাও ভুল আছে বলে তো আমার মনে হয় না। তার তো কিছু কিছু ক্ষেত্রে সে কথাই বা সেই ইঙ্গিতই দেয়, যা ঘটনা ঘটছে একের পর এক তা থেকে তাই ইঙ্গিত পাচ্ছে, তাই অভিযোগ করছে। এই অভিযোগের যথার্থতা আছে বলে আমারও মনে হচ্ছে, এখন দাঁড়িয়ে আমারও সত্যিই মনে হচ্ছে। আমার মনে হয় খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। আর দেখুন এই খেলাধুলা রাজনীতির বাইরে এটা ভেবেই কিন্তু আমি খেলার স্টোরি বা খেলা নিয়ে আলোচনা করতে আসি। কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটা দেখেন তাহলে আমি শুরুর দিকে রাজনীতি নিয়েই আলোচনা করছিলাম। বাট রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছি যে নিরপেক্ষতা না আপনি বা আপনারা পছন্দ করেন, কেউ না কোনো পক্ষের আলোচনাই চান, সেই তাদের হয়ে কথা বলি এটাই চান, সে এবিসিডি হোক, মানে হোয়াট এভার হু এভার। কিন্তু আমি সেটা করতে পারবো না। নিরপেক্ষতার সঙ্গে আলোচনা করতে চাইছিলাম, দেখছিলাম খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না, সে কারণেই ফুটবল নিয়ে আলোচনা করতে এলাম। এবার দেখা যাচ্ছে যে এখানেও একটা রাজনীতির একটা বিষয় চলে আসছে। রাজনীতি মুক্ত সত্যি বোধহয় আমাদের দেশে কোনো কিছু হবে না। যাই হোক, লড়াইটা চালিয়ে যাই আমরা, অন্তত যারা রাজনীতি মুক্ত চাই এই ফুটবল, ক্রিকেট বা অন্যান্য কিছু। কিন্তু দিনে দিনে যত যাচ্ছে তত কিন্তু আরও বেশি করে রাজনীতি যেন জাঁকিয়ে বসছে সব দিকে। তো আমি আশা করব যে এই যে অভিযোগগুলো উঠছে, পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠছে, সেই অভিযোগ থেকে মুক্ত হবে সংস্থাগুলো, ফুটবল সংস্থাগুলো। এবার ইস্টবেঙ্গলে কর্নার শিল্ডকে নিয়ে প্রচুর আলোচনা চলছে যে কর্নার শিল্ড আসবে, কি করা হবে, সাউলকে ছেড়ে দেওয়া হবে কিনা। হ্যাঁ, সাউলকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে। চেন্নাই এফসি সাউলের প্রতি ইন্টারেস্ট শো করেছে, পাশাপাশি সাউলকে নিতে চাইছে ইন্টারকাশি। অনেকদিন আগেই ইন্টারকাশি তারা নিতে চেয়েছিল, কিন্তু যেহেতু ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন কি চ্যাম্পিয়ন নয় এটা নিয়ে একটা দোলাচল ছিল, সে কারণে তারা মাঝখানে চুপ করে যায়। এখন আবার একটা ইন্টারেস্ট তারা শো করেছে, দেখা যাক সাউল শেষমেশ কোন দলে যায়। কিন্তু এই যাওয়াটা এতটা সহজ হবে না, সাউলের সাথে ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে। সেক্ষেত্রে সাউল যদি চলে যায়, সাউলকে কিন্তু কোনো টাকা ইস্টবেঙ্গল দেবে না, হয়তো তার যে ক্ষতিপূরণ সেটা হয়তো যে ক্লাবে যাবে সে দেবে, এরকম কিছু একটা, বা মিউচুয়ালি হয়তো দুজনেই মিউচুয়ালি এই চুক্তিটা ব্রেক করবে, এরকমভাবে হতে পারে, যেমনভাবে দিয়ামান্টাকোসের ক্ষেত্রে হয়েছে। তো সাউল চলে গেলে অবভিয়াসলি মিডফিল্ডে কে একটা গ্যাপ তৈরি হবে। কর্নার শিল্ডকে কিন্তু সেই কারণেই নিয়ে আসা হচ্ছে যে কর্নার শিল্ড এই জায়গাগুলো অনেকটাই ভরাতে পারবেন। তিনি ফরওয়ার্ডেও যেমন খেলেছেন, আবার তিনি মিডফিল্ডেও যথেষ্ট ভালো প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে যথেষ্ট ভালো প্লেয়ার। কর্নার শিল্ডের একটা ভার্সেটাইলিটি রয়েছে যে কারণে অস্কারের খুব পছন্দ তাকে। এখন সব কিছুই ডিপেন্ড করে আছে কর্নার শিল্ডের ওপরে, সে কতটা খেলতে চায় কি চায় না তার উপরে। কারণ ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটা অফার নাকি তাকে পাঠানো হয়েছে 1 বছরের জন্য, তাকে একটা নিতে চায় ইস্টবেঙ্গল, সেটা তারা পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে হবে, অপেক্ষা করতে হবে কি হয়। ইস্টবেঙ্গল একজন রাইট ব্যাকও নেবে, হয়তো ইন্ডিয়ান কোনো রাইট ব্যাকই নেবে, স্বাভাবিক। ইন্ডিয়ান রাইট ব্যাকের সাথে অনেকজনের সাথে কথা হয়েছে, কিন্তু টিল টুডে অ্যাজ অফ নাও এখনও পর্যন্ত কিন্তু কোনো রাইট ব্যাক কনফার্ম হয়নি। কিছুক্ষণ পরে হয়ে গেলে আমি বলতে পারছি না, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এবার ইস্টবেঙ্গল কি করবে, তারা তাদের সুপার কাপ অভিযানে কীভাবে নামবে, কারণ যদি সুপার কাপ অভিযানে নামতে হয় প্র্যাকটিসে নামবে ইস্টবেঙ্গল 20 তারিখে বলে জানা যাচ্ছে। 17-18 তারিখের মধ্যে আস্তে আস্তে বিদেশিরা, অন্যান্য রাজ্যের প্লেয়ার যারা, তারা আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। তো এর মধ্যে এই স্ট্রাইকার এবং মিডফিল্ডার এই যে সমস্যা, এই সমস্যাগুলো যদি কাটিয়ে নিতে পারে তো ভালো। তা না হলে কিন্তু যদি সাউলকে এখনও যদি না ছাড়ে, তা আবার যদি কর্নার শিল্ডকেও না নেয়, এই দোলাচলের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ভুগতে হতে পারে। বা এমন হলো যে সাউলকে ছেড়ে দিল কিন্তু কর্নার শিল্ড এলো না, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগতে হবে। হ্যাঁ, একটা যদি হয় যে সাউলকেও ছেড়ে দেওয়া হলো আর ইস্টবেঙ্গল প্র্যাকটিস যেদিন শুরু করছে সেদিন থেকে কর্নার শিল্ডও যুক্ত হয়ে গেল, বা 2-1 দিন পরেও যদি যুক্ত হয় প্র্যাকটিস, আমি বলছি মানে এটা কনফার্ম করে তারপর ছাড়া হোক সাউলকে, এটা আমি বলতে চাইছি মেনলি, তাহলেই ভালো। তো আমার মনে হয় ইস্টবেঙ্গল কর্মকর্তা যারা রয়েছেন তারা বিচক্ষণ লোক, আমার থেকেও বেশি বিচক্ষণ, তো তারা সেটা মাথায় রেখেই করবেন এই আশা রাখতে পারি। তবে অনেক সময় সেই বিচক্ষণতা দেখা যায় না অবশ্য,
কারণ এতগুলো দিন চলে যাচ্ছে একটা প্লেয়ারকে কনফার্ম করতে পারছে না, চুক্তি নাই বা হলো কনফার্ম তো করে দেওয়া যায়। তো লেটস সি কি হয়। ভারতীয় ফুটবল এবং বেঙ্গল ফুটবল সত্যি একটা দিনে দিনে অনিশ্চয়তার জায়গায় যাচ্ছে, তবু বেঙ্গল ফুটবল কিছু কিছু বিষয় উঠে আসছে। কলকাতা লিগ হচ্ছে, অক্টোবরের শুরু থেকে হবে বেঙ্গল সুপার লিগ। তো খেলাধুলা মোটামুটি চলছে, যেখানে ডিস্ট্রিক্টের ছেলেরা চান্স পাবে এই বেঙ্গল সুপার লিগে, বেশি মাত্রায় তারা খেলার সুযোগ পাবে, নিজেদের ট্যালেন্ট প্রকাশ করার সুযোগ পাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এর থেকে ভালো কিছু আর তো হতে পারে না। এখন সেটা ভালোই ভালোই হলে ভালো, ভালো টুর্নামেন্ট হলে, ভালো মানের টুর্নামেন্ট হলে তো সত্যিই ভালো। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট থাকতেই হবে। আবার শোনা যাচ্ছে রেফারি, সেখানেও রেফারি পরীক্ষাতেও নাকি একটা বড়সড় দুর্নীতি হয়েছে। যারা পাশ করেছে তাদেরকে পাশ করানো হয়নি, যারা ফেল করেছে তাদেরকে পাশ করানো দেখানো হচ্ছে, বা তারা সুযোগ পাচ্ছে, এরকম জানি না। এই অভিযোগগুলো কেন ওঠে? এখানেও এই কটার জায়গার জন্য এত এত দুর্নীতির কি প্রয়োজন পড়ে? এটা আমার কাছে সত্যি অজানা, আমার ছোট মস্তিষ্কে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় করবেন, ভালো না লাগলেও বলবেন, যেমনটা আপনারা বলে থাকেন, সমালোচনা করে থাকেন অনেকেই। তো আজকের মতো এখানে শেষ করছি নাকি? টাটা, বাই বাই, থ্যাংক ইউ।